হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। গাড়ির ভেতরে পিনপতন নীরবতায় ভারী হয়ে আছে। এসি চললেও হৃদিতার সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে। একদিকে তীব্র টেনশন, অন্যদিকে অহেতুক ভয়। এই মানুষটির সঙ্গে এক মুহূর্তেও থাকা তার কাছে অসহ্য মনে হচ্ছে। যে পুরুষ নিজের ঘরে বৈধ স্ত্রী রেখে অন্য কোনো মেয়ের প্রতি এত বাড়তি দায়িত্ববোধ দেখায়, তার কাছে নিজের পরিচয়টুকু দেয়ার ও হৃদির আত্মসম্মানে লাগছে। সৌহার্দ্য নির্বিকার ভঙ্গিতে স্টিয়ারিং ধরে আছে। তার দৃষ্টি সামনের পিচ ঢালা রাস্তার দিকে নিবদ্ধ, যেন পাশে বসে থাকা হৃদি তার কাছে কোনো অস্তিত্বই রাখে না। হঠাৎ নীরবতা ভেঙে সৌহার্দ্য গলা খাকারি দিয়ে বলল, কোথায় নামবে? অ্যাড্রেস বলো। হৃদি রাগে আর অভিমানে গিজ গিজ করতে করতে বলল, জাহান্নামে নামিয়ে দিন, অসভ্য লোক। সৌহার্দ্য এক পলক হৃদির দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। তারপর সেই ঠান্ডা অথচ গম্ভীর স্বরে বলল, স্টুপিড, তুমি এমনিতেও জাহান্নামেই যাবে। বড়দের সঙ্গে মুখে মুখে যা তর্ক করো। সৌহার্দ্যর এই অটল শান্ত ভঙ্গি হৃদের ভেতরের জ্বালা আরো বাড়িয়ে দিল। সে ফুঁসে উঠে বলতে চাইল, আপনি জাহান্নামে যাবেন, ঘরে আপনার বউ। কিন্তু কথাগুলো তার গলার কাছেই আটকে গেল। সৌহার্দ্যের চাহনি লক্ষ্য করতেই হৃদি শিউরে উঠল। লোকটা এমনভাবে চোখ গরম করে তার দিকে তাকিয়ে আছে যেন এই মুহূর্তে তাকে গিলে ফেলবে। সৌহার্দ্য যতই শান্ত গলায় কথা বলুক, হৃদি জানে তার ওই শান্ত রূপের আড়ালে কি ভয়ঙ্কর আগ্নেয়গিরি লুকিয়ে আছে। সে নিজে কখনো না দেখলেও বাড়ির সবার মুখে শুনেছে। বিশেষ করে আরবান তো সব সময় বলে, সৌহার্দ্যর রাগ যখন চড়ে তখন সামনে থাকা মানুষটার কি পরিণাম হবে সেটা সৌহার্দ্য ভুলে যায়। সৌহার্দ্য সেই শীতল কিন্তু ধারালো চাহনি দেখে হৃদি আর টু শব্দও করার সাহস পেল না। মনে মনে রাগে ফুঁসলেও মুখে কুলুপ এঁটে বসে রইল। তার এই নীরবতার মাঝেই সৌহার্দ্য গমগমে স্বরে ধমকে উঠল, উইল ইউ স্টপ সিটিং দেয়ার উইথ ইউর মাউথ শাট অ্যান্ড টেল মি হেয়ার উই ওয়ান্ট টু গেট ডাউন। হৃদি কিছু একটা ভেবে কোনো মতে তোতলামির স্বরে সুমির বাড়ির ঠিকানা বলে দিল। সুমিদের বাসা থেকে তাদের বাড়ির দূরত্ব বড়জোর 10 মিনিটের পথ। হৃদির মুখে ঠিকানাটা শুনেই সৌহার্দ্যের ভুরু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আর ইউ শিওর? হৃদির একটা পুরনো স্বভাব, মিথ্যে বলতে গেলেই ধরা পড়ে যায়। গলায় আটকে আসে। সে কাপা গলায় বলল, জি জি। সৌহার্দ্য এক ঝলক হৃদির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, তুমি যেভাবে ঠিকানা বলতে গিয়ে কাঁপছো, মনে হচ্ছে তোমার বাবার ঘরে স্মাগলিং এর টাকা লুকোনো আছে, আর আমি সেটার তদন্ত করতে যাচ্ছি। হৃদির আগে তিরবির করে উঠে দাঁতে দাঁত চেপে বলল, আমার বাবা আপনার মতো অসভ্য ইতর নন। সৌহার্দ্য আর কথা বাড়ালো না। বিরক্তি নিয়ে মুখটা কুঁচকে সে বিড়বিড় করে বলল, এই স্টুপিড বোচা নাকটার চেয়ে আমার বাড়ির ওই দেড়বেটারি মিউটটাই ভালো। গাড়ির গতি কমিয়ে সৌহার্দ্য হৃদির দেওয়া ঠিকানায় গাড়ি থামালো। হৃদির নামার সাথে সাথেই এক মুহূর্ত দেরি না করে টায়ারের ধুলো উড়িয়ে সৌহার্দ্য গাড়ি নিয়ে উধাও হয়ে গেল। চোখের সামনে থেকে গাড়িটা সরে যেতেই বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বুকের ভেতরে জমানো কষ্টগুলো যেন দলা পাকিয়ে উঠছে। দম আটকে আসছে তার। কোনো মতে নিজের আবেগকে সামলে নিয়ে ভারী পায়ে হৃদির বাড়ির দিকে হাঁটা দিল। বাড়ির চৌকাঠ পেরোতেই হৃদির মনে হলো আজ বাড়ির প্রতিটি কোণ যেন অন্য দিনের চেয়ে বেশি সজীব, কর্মচঞ্চল। রান্নাঘর থেকে ভেসে আসা বাসনপত্র মৃদু টুংটাং আর রান্নার সুঘ্রাণ জানান দিচ্ছে অন্দরে কোনো বিশেষ আয়োজনের ধুম পড়েছে। কৌতূহল সামলাতে না পেরে হৃদি দোতলার দিকে না গিয়ে সোজা রান্নাঘরের দিকে পা বাড়ালো। রান্নাঘরে পা রাখতেই দেখলো সাথীভাবে ব্যস্ত হাতে হরেক রকমের নাস্তার আয়োজন করছে, আর পাশে আমেনা খালা নিপুণ হাতে মাছ মাংস কাটাকাটি করছে। হৃদির দিকে চোখ পড়তেই আমেনা খালার মুখে ফুটে উঠল এক চিলতে মায়াবী হাসি। পরম স্নেহে ডেকে উঠল, আইসা পড়ছেন ছোট আম্মা। আমেনা খালার এই অকৃত্রিম সম্বোধন হৃদির এক টুকরো ম্লান হাসির দিল। সাথীর পাশে দাঁড়িয়ে কিছুটা কৌতূহলী স্বরে সে জিজ্ঞেস করলো, হঠাৎ রাতে এত আয়োজন কেন ভাবি? বিশেষ কেউ আসছে? সাথী ব্যস্ততার মাঝেও মিষ্টি হেসে জবাব দিয়ে বলল, আসবে মানে এসে গেছে তো। সৌহার্দ্যের লন্ডনের ছোট খালা এসেছেন তার মেয়েকে নিয়ে।
আজ রাতে এখানেই থাকবেন, কাল তারা গ্রামে রওনা দিবেন। হৃদি ব্যাগপত্র এক পাশে রেখে চুপচাপ সাথীকে সাহায্য করতে বসে পড়ল। কাজের মাঝে হঠাৎ সাথীর নজর পড়ল হৃদির বিষণ্ণ মুখটার দিকে। এক মুহূর্তে থমকে গিয়ে আলতো করে হৃদির মাথাটা হাত বুলিয়ে পরম মমতা নিয়ে বলল, কি হয়েছে আমার বোনটার, আমায় বলবি না? হৃদির গলার কাছে জমে ওঠা কান্নার দলাটা জোর করে গিলে ফেলল। হাসি আড়ালের কষ্টটা ঢাকার আপ্রাণ চেষ্টা করলো। কিছু না ভাবি, শরীরটা আজ বড্ড নিস্তেজ লাগছে, তাই একটু দুর্বল লাগছে। সাথী কিছুক্ষণ চুপ থেকে ইতস্তত করে বলল, হৃদি, এভাবে আর কতদিন চলবে? সামনে যা, কথা বল, পরিস্থিতিটা ঠিক করার একটা চেষ্টা তো কর। সাথীর কথাগুলো হৃদির বুকের ভেতরে একরাশ দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে এলো। সে মনে মনেই বলল, যে মানুষটা একবারের জন্য আমার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি, তার সামনে আমি কেন বেহায়ার মতো গিয়ে দাঁড়াবো? সে আমাকে চায় না, তার প্রতি আমার কোনো চাহিদাও নেই। সাথীর আড়ালে চোখের কোণে জমে থাকা জলটুকু দ্রুত মুছে হৃদি কাঁপা কাঁপা গলায় বলল, ভাবি, আমি একটু ফ্রেশ হয়ে আসছি, তারপর তোমাকে হেল্প করছি। শরীরটা বড্ড ম্যাজম্যাজ করছে। সাথী মাথা নাড়িয়ে সায় দিল। একার পক্ষে এত কাজ সামলানো তার জন্য কঠিন, তার ওপর বাচ্চাদের কান্না যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। নিজের ঘরে ঢুকে হৃদির ব্যাগটা এক কোণে ছুঁড়ে ফেলে উপর হয়ে বালিশে মুখ গুজে দিল। অঝোর ধারায় নামা কান্নায় বালিশটা মুহূর্তেই ভিজে একাকার। নিজের কষ্টগুলোকে কতকাল চেপে রাখা যায়? সৌহার্দ্য যদি কোনোদিন তাকে স্বীকৃতি না দিত, হয়তো হৃদির এতটা কষ্ট পেত না। কিন্তু সৌহার্দ্য অন্য কোনো নারীর প্রতি যতটা কনসার্ন, সেটা ভেবেই হৃদির বুকটা ভেঙে যাচ্ছে। এটা বড় অদ্ভুত এক যন্ত্রণা। সৌহার্দ্য তো আর জানে না যে যে মেয়েটিকে সে আগলে রাখছে সে আসলে তার অদেখা স্ত্রী। কথাটা ভাবতেই হৃদির বুকটা হাহাকার করে উঠল। সৌহার্দ্য কি একবারও পারত না হৃদির একটা খোঁজ নিতে? নিজেই উপরে এক ধরনের তাচ্ছিল্য মিশ্রিত হাসি হাসল হৃদি। তার মতো পোড়া কপাল হয়তো পৃথিবীতে খুব কম মানুষেরই আছে। কিশোরী বয়সে যখন পৃথিবীটাকে নতুন করে চেনার কথা, তখনই আপনজনদের হারিয়ে নিঃস্ব হলো সে। বিয়ের অর্থ বোঝার আগেই জীবনটা জড়িয়ে গেল এক পাষাণ মানুষের সাথে, যে কিনা তার মুখটা দেখার প্রয়োজনও মনে করেনি। হৃদির মনে হলো জীবনের এই ধূসর পথটা যেন শেষ হবার নয়। অতীত সেদিন ছিল হৃদির এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিন। সবে 15 বছর বয়স। বাবা মায়ের প্রথম আদরের সন্তান হওয়ার সুবাদে কিছুটা কম বয়সেই শখ করে স্কুলে ভর্তি করিয়েছিল মা মালিহা খান। সকাল থেকেই এক অদ্ভুত উত্তেজনা আর টেনশনে বুক দুরুদুরু করছিল তার। কি হবে ফলাফল? হৃদির বাবা আকরাম খান পুলিশের ডিএসপি। বাবার ঘরে ঢুকতেই হৃদি তার পাশে গিয়ে বসলো। কিছু একটা বলতে চাইছে সে, কিন্তু বাবা তখন ফোনে জরুরি কাজে ব্যস্ত। অগত্যা বাবার দিকে তাকিয়ে গালে হাত দিয়ে মুখ ফুলিয়ে বসিয়ে রইল মেয়েটা। কিছুক্ষণ পর আকরাম খান ফোনের কথা শেষ করে মেয়ের দিকে তাকিয়ে স্নেহের সুরে বললেন, কি হয়েছে আমার মামুনিটার? এমন চুপচাপ হাঁপ ছেড়ে বসে আছে কেন? খুব টেনশনে আছে মনে হচ্ছে। হৃদি বাবার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। বাবার হাত ধরে আবদার করে বলল, পাপা, আমার রেজাল্ট যদি ভালো হয় তবে আমাকে পার্কে নিয়ে যাবে? মেয়ের সেই নিষ্পাপ হাসি দেখে আকরাম খান কাজ থাকা সত্ত্বেও না করতে পারল না। মাথায় হাত বুলিয়ে বললেন, ঠিক আছে যাব, তবে পার্কে না, আজ তোমাদের রেস্টুরেন্টে নিয়ে যাব, চলো। হৃদি খুশিতে আত্মহারা হয়ে বলল, পাক্কা চলবে। ছোটবেলা থেকেই হৃদি অনেক বুঝদার, কখনোই কোনো কিছু নিয়ে অহেতুক বায়না করে না। তাই বাবার কাছ থেকে এমন উপহার পাওয়া তার জন্য ছিল দারুণ কিছু। ফলাফল সন্তোষজনক হলো। জিপিএ 5 না পেলেও তার খুব কাছাকাছি। সন্ধ্যায় আকরাম খান, স্ত্রী মালিহা খান, হৃদি আর ছোট বোন 7 বছরের হৃদাকে নিয়ে গেলেন এক রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া আর আনন্দের পর ফেরার পথে দেখা হয়ে গেল হৃদির মায়ের চাচাতো বোনের সাথে। তিনি হৃদিকে 2 দিনের জন্য তাদের বাসায় নিয়ে যাওয়ার বায়না ধরলেন। আকরাম খান শুরুতে রাজি না হলেও শেষ পর্যন্ত তার জোরাজুরিতে মেনে নিলেন। হৃদির খালার সাথে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই খালা তাকে নিয়ে পুনরায় দ্রুতগতিতে ফিরে এলেন তাদের নিজেদের ফ্ল্যাটের দিকে। খালার গম্ভীর এবং চিন্তিত মুখ দেখে হৃদির বুকটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। তবুও কিছু না বলেই সে খালার সাথে ফ্ল্যাটে প্রবেশ করল।
কিন্তু ড্রয়িং রুমের কাছে আসতেই থমকে দাঁড়িয়ে গেল সে। চোখের সামনে যা দেখলো তাতে হৃদি চিৎকার করার শক্তিটুকু হারিয়ে ফেলল। বাবা, মা আর আদরের ছোট বোন হৃদার রক্তাক্ত নিথর শরীরগুলো পড়ে আছে। সেই দৃশ্য সহ্য করার মতো ক্ষমতা ছোট্ট মেয়েটার মধ্যে ছিল না। যেন চোখের জলও শুকিয়ে পাথর হয়ে গেল তার। ঠিক তখনই তার বাবা আকরাম খানের বন্ধু শারহান চৌধুরী এবং তার স্ত্রী শাহিদা চৌধুরী সহ সেখানে এসে পৌঁছালেন। অ্যাক্সিডেন্টের খবর শুনে ছুটে এসেছিলেন তারা। হৃদির বিধ্বস্ত অবস্থা দেখে শাহিদা চৌধুরী দ্রুত এগিয়ে এসে মেয়েটিকে নিজের বুকের ভেতরে আগলে নিলেন। শারহান চৌধুরী যখন ওদের সব দায়বদ্ধতা চুকিয়ে হৃদিকে নিয়ে ফিরে এলেন, তখন চারপাশটা বড় নিস্তব্ধ। ছোট মেয়েটাকে কোথায় বা কার কাছে রেখে আসতেন তিনি? আপন বলতে বিদেশে থাকা এক ফুপু ছাড়া পৃথিবীতে আর তাদের কেউ নেই। সৌহার্দ্য দুদিন পর রাত 11টার দিকে বাড়ি ফিরল। ঘরের চৌকাঠ পেরুতেই তার কানে এলো এক চাপা কান্নার সুর। শব্দটা খুব করুণ, যেন এক চিলতে বুক ফাটা আর্তনাদ। সৌহার্দ্য থমকে দাঁড়িয়ে একটু ঘুরতেই দেখল ঘরের মেঝেতে পুতুলের মতো ছোট্ট একটা মেয়ে বসে আছে। মাথায় ঘোমটা টানা, মুখটা ঠিক বোঝা যাচ্ছে না। তাকে ঘিরে বসে আছেন বাবা, মা আর চাচি। সবার চেহারায় এক গভীর বিষাদ। সৌহার্দ্য জিজ্ঞাসু দৃষ্টিতে মায়ের দিকে তাকাতেই শাহিদা চৌধুরী একে একে সব খুলে বললেন। মায়ের মুখ থেকে দুর্ঘটনার সেই নিষ্ঠুর সত্যটুকু শোনার পর সৌহার্দ্যর বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। মনে পড়ে গেল ফেলে আসা দিনগুলোর কথা। সে নিজেও বাবা মায়ের সাথে কয়েকবার হৃদিদের বাড়ি গিয়েছিল। তখন হৃদি মাত্র 5 বছরের এক ফুটফুটের শিশু। সৌহার্দ্য যখনই যেত হৃদি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতো। বড় বড় ড্যাবডেবে চোখে কি যেন এক মায়া। কিন্তু সৌহার্দ্যর কাছে তখন হৃদির সেই মুগ্ধ চাহনি ছিল চরম বিরক্তির কারণ। একদিন মেজাজ ঠিক রাখতে না পেরে ছোট্ট শিশুটিকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে তিক্ত কণ্ঠে বলেছিল, হে ইউ ট্যাবলেট, এত বড় একটা ছেলেকে এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছ কেন? স্টুপিড, এই বয়সে এত পেকে গেছো? কথাগুলো বলে সে হনহন করে চলে এসেছিল। কিন্তু অবুঝ হৃদি কি আর এত বুঝে সুঝে কিছু করেছিল? সে তো কোনো খারাপ অভিসন্ধি নিয়ে নয়, বরং সুন্দর একটা ভাইয়াকে দেখতে ভালো লাগে বলেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো। এরপর পড়াশোনা আর ব্যস্ততা জীবনের জাঁতাকলে পড়ে সৌহার্দ্য আর হৃদিদের বাড়িতে যাওয়া হয়ে ওঠেনি। ভাবনা চিন্তা ছেড়ে যখন সৌহার্দ্য সিঁড়ির দিকে পা বাড়াবে, তখনই পিছন থেকে ডাকলেন শারহান চৌধুরী। ওনার কণ্ঠস্বর আজ অন্যরকম। তোমার সাথে আমার কিছু কথা আছে সৌহার্দ্য, আমার রুমে এসো। আধা ঘন্টা যাবৎ সৌহার্দ্য বসে আছে বাবার রুমে, বাবার সামনে। তিনি ছেলের পাশে বসে আছেন, অথচ কোনো শব্দ মুখ দিয়ে বের হচ্ছেন না। হয়তো কিভাবে বলবে বুঝে উঠছেন না তিনি। অনেকক্ষণ বসে থেকে সৌহার্দ্য এবার বিরক্ত নিয়ে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা কিছু বলবে? বলছিলে। শারহান চৌধুরী ছেলের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে একটু দ্বিধাবোধ করে বললেন, তোমার কাছে যে একটা জিনিস চাইবো, দেবে? সৌহার্দ্য ভাবল বাবা হয়তো ওর লন্ডন যাওয়া নিয়ে কিছু বলবে, তাই সে ভাবনা চিন্তা ছাড়াই বলে দিল, ওকে বলো। শারহান চৌধুরী ছেলের হাত দুটো নিজের হাতে শক্ত করে চেপে ধরে বলল, আকরামের মেয়েটাকে বিয়ে করো তুমি। বলেই ছেলের দিকে আকুতি ভরা দৃষ্টি নিয়ে তাকালো। সৌহার্দ্য যেন টুপ করে আকাশ থেকে পড়ল বাবার কথায়। অবাক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে বলল, তোমার মাথা খারাপ বাবা, কি বলছো এসব? ওই ট্যাবলেটকে কিছুতেই আমি বিয়ে করতে পারবো না। আমার বয়সের সাথে তার বয়সের ব্যবধান দেখেছো? আমি 26+ অলরেডি, আর ওটা অসম্ভব। শারহান চৌধুরী একটু অসহায় কণ্ঠে বলল, ও কিন্তু খুব ছোট না, 15 বছর চলে। তোমার মা ও আমার থেকে 8 বছরের ছোট ছিল। এখানে আমি কোনো সমস্যা দেখছি না। সৌহার্দ্য চোখে মুখে একরাশ বিরক্তি টেনে বলল, সে যাই হোক, আমি নিজের বাচ্চা পালার বয়সে পরের বাচ্চা পালতে পারবো না। তার থেকে বড় কথা, আমি এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছি না। কিন্তু শেষ পর্যন্ত সৌহার্দ্য বাবার অসুস্থতার কাছে হার মানল। ছেলেকে রাজি না করাতে পেরে তিনি অসুস্থ হয়ে পড়েন। এমনিতেও ওনার হার্ট এর সমস্যা ছিল। সেদিন রাতে 12টায় কাজী ডেকে বিয়ে পড়ানো হয় তাদের। তখন বাবার প্রতি রাগ অভিমানে সৌহার্দ্য কবুল বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর সুজন বাসায় 2 মাস থেকে সেখান থেকেই সোজা লন্ডনে পাড়ি জমায়।
ফেলে রেখে যায় তার নববিবাহিতা কিশোরী বধূ, যে এখন তার কাছে অপরিচিতা অর্ধাঙ্গিনী। বর্তমান হৃদি ফ্রেশ হতে অনেকটা দেরি হয়ে গেছে। রান্নাঘরের সাথে একা সব সামলাতে পারছে কিনা সেই চিন্তায় তাড়াহুড়ো করে ঘর থেকে বের হয়ে রান্নাঘরের দিকে যেতেই মেইন দরজায় কাউকে দেখে থমকে দাঁড়ায় রিধি। দরজার সামনে দাঁড়িয়ে সৌহার্দ্য, এক হাতে ফোন। সে কারোর সাথে নিবিষ্ট মনে কথা বলছে, কিন্তু তার অন্য হাতটি ধরে আছে এক তরুণী, যার মুখে অনাবিল হাসি। মেয়েটির বয়স হৃদির চেয়ে খুব বেশি হবে না, বরং কম হবে। অসম্ভব মায়াবতী আর সুন্দরী। দেখে বোঝার উপায় নেই তারা কি কথা বলছে, তবে সৌহার্দ্যর মুখোমুখি সে প্রশ্রয় আর নজর, তা দেখে হৃদির মনে হলো মুহূর্তেই তার চারপাশের বাতাস ভারী হয়ে এলো। এতদিন আর যাই হোক অপরিচিত হলেও সে ছিল, আজ অন্য কাউকে তার স্বামীর পাশে এভাবে দেখে হৃদির পৃথিবীটা যেন বিষিয়ে উঠল। বুকের ভিতরে তীব্র অভিমানে দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে নিজেকে শান্ত করার ভাষা খুঁজে পাচ্ছে না। এক মুহূর্তের জন্য মনে হলো দম বন্ধ হয়ে আসবে। হৃদি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে রইল না। কোনো মতে নিজেকে সামলে দ্রুত পায়ে রান্নাঘরের দিকে চলে গেল। এদিকে সৌহার্দ্য ফোনে কথা শেষ হতে মেয়েটির অভিমানী কণ্ঠে বলে উঠল, কেমন আছো ব্রো? লন্ডন থেকে ফিরে একবারও কি আমার খোঁজ নেয়ার কথা মনে হয়নি, নাকি সময় পাওনি? কথাগুলো বলেই সে গাল ফুলিয়ে জেদ ধরল। রিভা সৌহার্দ্যর খালাতো বোন, যাকে সে নিজের রক্তের সম্পর্কের বোনের মতোই চোখে হারায় আগলে রাখে। আর দাদা নানা দুই বংশে মিলেই একমাত্র মেয়ে বলে কথা। সৌহার্দ্য একটা দীর্ঘশ্বাস ফেলে রিভার গাল টেনে দিয়ে আদুরে গলায় বলল, লক্ষ্মী বোন আমার, আসলে খুব ব্যস্ত ছিলাম, প্রমিস করছি এমনটা আর হবে না। কথাটা বলেই সে রিভার এলোমেলো চুলগুলো আলতো হাতে ঠিক করে দিয়ে উপরে চলে যাওয়ার জন্য পা বাড়াতে তার নজর আটকে গেল ডাইনিং টেবিলের দিকে, যেখানে হৃদি দাঁড়িয়ে আছে, হাতে একটা ধারালো চাকু, সামনে ফলের ঝুড়ি। হৃদির ভঙ্গিটা বেশ অদ্ভুত। সৌহার্দ্য ভ্রু কুঁচকে কিছুটা ধমকের সুরে বলল, হে ইউ দের ব্যাটারি, ওটা ওভাবে ধরেছ কেন? হাত কেটে যাবে তো, রাখো ওটা। কিন্তু হৃদি যেন তার কথা শুনতেই পেল না। রাগে আর অভিমানে তার হাত কাঁপছিল। সেই কম্পমান হাতে সে এলোপাথারি ফল কাটতে শুরু করলো। তার মনের ভেতরে তখন আগ্নেয়গিরি বইছে। দাঁতে দাঁত চেপে সে বিড়বিড় করে উঠল, হারামজাদা অসভ্য ডাক্তার, তোর বউ ছাড়া দুনিয়ার সবার খেয়াল রাখা লাগে, তাই না? জাহান্নামে তো তুইই যাবি, লুচ্চা বেডা মানুষ। সৌহার্দ্য হৃদির এই অবাধ্যতা দেখে প্রচণ্ড বিরক্ত হলো। রাগটা কোনো মতে চেপে সে সিঁড়ির দিকে পা বাড়াবে, ঠিক তখনই তার কানে এলো একটা আর্তনাদ। উফ! সেই শব্দে সৌহার্দ্য পায়ের গতি থমকে গেল। তড়িঘড়ি করে পেছনে ফিরতেই তার চোখের সামনে ভেসে উঠল এক বিভীষিকাময় দৃশ্য। হৃদি হাত ফসকে ছুরিটা পড়ে গেছে, আর তার আঙ্গুল চিরে তাজা রক্ত তরতর করে গড়িয়ে পড়ছে মেঝেতে। দেখে বোঝা যাচ্ছে বেশ খানিকটা কেটে গেছে। সৌহার্দ্যের আগে বিরক্তিতে মুখ খিচে নিল। সৌহার্দ্য আর এক মুহূর্ত দেরি করল না। এক পা এগিয়ে হৃদির কাপা হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। কাটা জায়গাটা চেপে ধরে দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, স্টুপিড, না ধরতে বলেছিলাম না ওটা? আমার কথা কানে যায় না তোমার? রাগে ওর চোখ মুখ লাল। একরাশ বিরক্তি নিয়ে পেছনে ঘুরে রিভার দিকে তাকিয়ে বলল, হা করে দাঁড়িয়ে আছিস কেন? ব্রিং দ্য ফার্স্ট এড বক্স নাও। রিভা কিছুই বুঝছে না। ঘোমটার আড়ালে হৃদিকে চিনতেও পারছে না। আসার পর থেকে হৃদির সাথে দেখা হয়নি, তবুও ভাইয়ের গলার ঝাড় শুনে আর দাঁড়ালো না। ছুট লাগালো ফার্স্ট এড বক্সের খোঁজে। যাওয়ার সময় সৌহার্দ্যকে ডেকে বলল, আমার রুমে আছে। বলেই হৃদির দিকে তাকাতেই রাগটা কেমন নিভে গেল। গলাটা অজান্তেই নরম হয়ে এলো। শান্ত কণ্ঠে বলল, খুব ব্যথা লেগেছে? হৃদি উপর নিচ মাথা নাড়ল, যার মানে হ্যাঁ। সৌহার্দ্য হৃদিকে চেয়ারে বসিয়ে নিজে হাঁটু গেড়ে বসলো সামনে। এক পলক তাকিয়ে আবার সেই পুরনো বিরক্তির সাজ নিয়ে বলল, দেড় হাতের একটা মেয়ে 3 হাত ঘোমটা টেনে হাঁটলে তো কাটবেই, স্টুপিড একটা। কথাটা কানে লাগলো। হৃদের রাগে গা জ্বলে গেল। মুখে বলতে পারছে না, তাই মনে বিষ ঝাড়ল। হয়েছে তো তোর জন্যই, অসভ্য ডাক্তার কোথাকার। ঠিক তখনই রিভা বক্স নিয়ে হাজির। সৌহার্দ্য দিকে বাড়িয়ে দিয়ে এলো চুপচাপ। সৌহার্দ্য একটা কথাও না বলে সযত্নে কাটা জায়গা মুছে ব্যান্ডেজ করে দিল।
কাজ শেষ করে উঠে দাঁড়ালো। কোনো দিকে না তাকিয়ে চলে যেতে নিলে পেছন থেকে ভেসে আসলো রিভার কৌতূহলপূর্ণ কণ্ঠস্বর। রিভা পেছন থেকে ডেকে বলল, ভাইয়া, মেয়েটাকে? সৌহার্দ্য থামলো, ঘাড় ঘুরিয়ে হৃদির দিকে তাকিয়ে এক পলক, তারপর রাগ আর বিরক্তি তাতে দাঁত চেপে বলল, মিউট দেয়ার ব্যাটারি, বলেই হনহন করে বেরিয়ে গেল ঘর থেকে। এদিকে রিবা বোকার মতো তাকিয়ে আছে, কিছুই মাথায় ঢুকলো না। আর হৃদি ঘোমটা টেনে সরিয়ে দিল এক টানে। রাগে গাল কান লাল করে কিরমির করে বলল, অসভ্য লুচ্চা ডাক্তার, আর একবার যদি সবার সামনে আমাকে দের ব্যাটারি বলিস, মুখ ভেঙে দেব একদম। হৃদি ঘুমটা সরাতেই রিভা অবাক হয়ে দৌড়ে এসে জাপটে ধরল। হৃদি কিছু বুঝে ওঠার আগেই এলোপাথারি চুমু দিতে দিতে আবেগী গলায় বলে উঠল, ও ভাবি, তুমি কি কিউট। তারপর একটু কৌতূহল নিয়ে চোখ বড় বড় করে বলল, এভাবে ঘুমটা পড়েছিলে কেন? আমি তো চিনতেই পারিনি। হঠাৎ কেউ এভাবে জাপটে ধরতেই হৃদির বুকের ভেতরটা কেঁপে উঠল। হকচকিয়ে গিয়ে এক মুহূর্তে থমকে রইল। কোনো রকম নিজেকে স্বাভাবিক করে হৃদু একটু অবাক হয়ে বলল, আমাকে চেনো তুমি? রিবা ওভাবেই জাপটে ধরে বলে উঠল, ইস, চিনব না কেন? আমার ব্রোর একমাত্র বউ, আর মাম তো কত পিক পাঠিয়েছে। তোমার মুখ তো আমার মুখস্থ হয়ে গেছে। হৃদি রিবাকে না চিনলেও রিভা হৃদিকে ঠিকই চিনে, কারণ শাহেদা চৌধুরী বোনের কাছে অসংখ্য ছবি পাঠিয়েছে। হৃদির ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটিয়ে আলতো করে রিভাকে জড়িয়ে ধরল। হৃদি তখন রাগ আর অভিমানে বুকের ভেতরে পুষে রান্নাঘরে চলে গেলেও সেখানে মন টিকল না। ফল কাটার বাহানায় ছিল নিছকে ছলনা। আসল উদ্দেশ্য ছিল একবার আড়াল থেকে দেখা ওরা কি করছে। হৃদি প্রথমে না বুঝলেও পরে বুঝতে পারলো সে যেমন ভাবছে তেমন কিছুই না। তখন মনটা একটু হালকা হলো ঠিকই, কিন্তু সৌহার্দ্যর ওপরে দিনের পর দিন জমে থাকা চাপা ক্ষোভটা কিছুতেই যাচ্ছিল না। তার মধ্যে সৌহার্দ্য যখন ছুরিটা যত্ন করে রাখতে বলল, হৃদির রাগটা দপ করে জ্বলে উঠল। এতদিন ছাত্রীর প্রতি কেয়ার ছিল, এখন যাকে সে কাজের মেয়ে ভাবছে তার প্রতিও এত কেয়ার দেখে ভেতরটা জ্বলে গেল। আর সেই জ্বলুনিটাই রাগ হয়ে তার আচরণে বহিঃপ্রকাশ ঘটল। সেদিনের পর একটা মাস কেটে গেছে। আজ ঠিক 1 মাস হলো সৌহার্দ্য দেশে নেই। সেদিন রাগ দেখিয়ে বাড়ি থেকে বের হয়েছিল আর ফেরেনি। হৃদি সকালে উঠে জানতে পারে সৌহার্দ্য নাকি কোনো জরুরি কাজে দেশের বাইরে চলে গেছে। কবে ফিরবে কেউ জানে না। রিভার মা রায়েদা শেখ ও গ্রামে চলে গেছেন, কিন্তু রিভাকে হৃদি যেতে দেয়নি। মেয়েটাকে দেখলেই নিজের ছোট বোনটার কথা মনে পড়ে যায়। বুকের ভেতরে ভীষণ মায়া লাগে। তাই রায়েদা শেখের কাছে কাকুতি মিনতি করে রেখে দিল। উনিও হৃদির কথা ফেলতে পারেননি। হৃদির আচার ব্যবহারে উনি নিজেই ভালোবেসে ফেলেছেন মেয়েটাকে। সেদিন তো তিনি স্পষ্ট বলেই দিলেন, আমার এখন থেকে 2 মেয়ে। যদি সৌহার্দ্য হৃদিকে কষ্ট দেয় তাহলে ওই অসভ্য ছেলের কাছে হৃদিকে রাখবো না, নিজের কাছে নিয়ে যাব লন্ডনে। সেদিন হৃদি খুশিতে কেঁদে ফেলেছিল। বাবা মার পর কেউ তাকে এত ভালোবাসা দিবে, দুনিয়ায় এত ভালো মানুষ আছে। শাশুড়ি আর তার বোনকে না দেখলে বোঝাই যেত না। আজ ভোর থেকেই চৌধুরী বাড়িটা কেমন যেন থমথমে আর সরগরম হয়ে আছে। বিশাল আয়োজন চলছে উঠোন জুড়ে। আজ সারহান চৌধুরীর বাবা শাহজাহান চৌধুরীর মৃত্যুবার্ষিকী। প্রতি বছর এই দিনটায় সারহান চৌধুরীর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কাউকে বাদ রাখেন না। বিশাল আয়োজন করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। বাড়িতে সকাল থেকে হাঁপ ছেড়ে বাঁচার ফুসরত নেই হৃদির আর স্বাতীর। দুপুরে খাওয়ার আয়োজন বাহিরে হলেও মেহমানদের নাশতা পানির দায়িত্বটা তাদের কাঁধে তুলে নিয়েছে দুজনে। চায়ের কাপ, প্লেট, ফ্রিজ সব গোছাতে গোছাতে ঘেমে একাকার। আজ কাজ না জানা রিভা ভাবিদের পিছু পিছু ঘুরে এটা ওটা এগিয়ে দিচ্ছে। নাস্তার ট্রে সাজাতে সাজাতে সাথী একবার হৃদের ক্লান্ত মুখের দিকে তাকালো। চোখের নিচে কালি, মুখটা কেমন মলিন হয়ে আছে। ওর দিকে তাকিয়ে নরম গলায় বলল, তুই যা, এবার তৈরি হয়ে নে। দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে। আর কেউ নাস্তা খাবে না, বাকিটা আমিনা খালা সামলে নেবে। রিধি মাথা নাড়িয়ে সায় দিল। ওড়না ঠিক করতে করতে পা বাড়াবে এমন সময় পেছন থেকে ভেসে এলো তীক্ষ্ণ গলা। রিমা চৌধুরী দাঁড়িয়ে আছেন দরজায়, ঠোঁটে বিদ্রূপের হাসি দিয়ে বললেন, ও আর কি তৈরি হবে, যেমন আছে তেমনই ঠিক আছে। তৈরি হয়ে রং দেখাবে কাকে শুনি? কথাটা শেষ না হতেই আরেকটা গলা এসে ছুরি মতো বিঁধল। রায়দা শেখ গ্রাম থেকে আজ সকালেই দাওয়াতে এসেছেন। রিমা চৌধুরীর দিকে না তাকিয়েই বললেন, ওর যেমন রং দেখানোর কেউ নেই, তোমার তো কেউ নেই আপা। ভাইজান মাসে 2-3 দিন ও থাকে না।
তবুও তুমি পটের বিবি সেজে বসে থাকো। তারপর কোনো উত্তরের অপেক্ষা না করে রিদির হাতটা শক্ত করে ধরে টেনে নিয়ে গেলেন নিজের সাথে। পেছনে দাঁড়িয়ে রিমা চৌধুরী গা জ্বলে উঠল। মুখের ওপর কথা বলা এই মহিলাটাকে একদম সহ্য হয় না ওনার। রাগে নাকের পাটা ফুলে উঠল, কিন্তু পাল্টা কিছু বলার আগেই রায়দা শেখ রিদিকে নিয়ে চলে গেছে। রায়দা শেখের রিদির হাত ধরে নিজের ঘরে নিয়ে এলেন। আলমারি থেকে শাড়িগুলো একটা একটা করে দেখে শেষে তুলে নিলেন হালকা কলাপাতা রঙের একটা শাড়ি। নিজের হাতে যত্ন করে পরিয়ে দিলেন। আঁচলটা কাঁধে ঠিক করে কপালে একটা আদরে চুমু দিলেন। মাশাআল্লাহ, আমার মেয়েটাকে কি সুন্দর লাগছে। আল্লাহ, কারো নজর যেন না লাগে, সবার কুনজর থেকে আমার মেয়েটাকে বাঁচিও। রিভা পাশ থেকে ফিক করে হেসে দিয়ে বলল, মা, কারো নজর না লাগলেও তোমার ছেলের নজর ঠিকই লাগবে। ভাবিকে তো একদম পরীর মতো লাগছে। কথাটা শুনে হৃদির লজ্জায় চোখ নামালো। বুকের ভেতরটা কেমন হু হু করে উঠল। মনে মনে বলল, আমার কি সেই কপাল আছে? বেয়াদব লোকের নজর সব সময় বাহিরে থাকে। মনের কথাগুলো মনে চেপে আবারও ছুটল ডাইনিং এর উদ্দেশ্যে। নিকটস্থ আত্মীয় স্বজন আছে যারা, তাদের বাড়ির ভেতরে খাবে, কারা কি লাগবে সেটা দেখার জন্য। সবার খাওয়া দাওয়া শেষ হতে বিকেল গড়িয়ে গেল। আত্মীয় স্বজন যে যার মতো চলে গেল। বাড়িটা আবার নিস্তব্ধ। শুধু রিমা বেগমের বাড়ির লোক আর রায়দা শেখ রয়ে গেলেন। আজ রাতটা বোধহয় এখানেই কাটবে ওনাদের। সন্ধ্যা নামতেই ডাইনিং রুমটা আবার জমে উঠেছে। ছোট বড় সবার হাসি গল্পে ঘর সরগরম। সাথে রিদি ট্রেতে নাস্তা দিয়ে একে একে সবার সামনে রাখছে। হাসি মুখে, কিন্তু চোখে ক্লান্তি লুকানো। রিমা চৌধুরীর বোন সোহানা বেগমের সামনে এসে কাপটা বাড়িয়ে দিতেই উনি মুখ বাঁকিয়ে ঝাঁজের সাথে বলে উঠলেন, আমি চা খাই না, আমার জন্য কফি নিয়ে এসো। রিদির বুকের ভেতরটা মুচড়ে উঠল। রাগে কান লাল হয়ে যাচ্ছে, তবুও দাঁতে দাঁত চেপে চুপ রইল। কিছু না বলে পেছনে ঘুরে চলে যেতে পা বাড়ালো। পেছন থেকে তখনই সোহানা বেগম বিদ্রূপের টিপ্পনি কেটে বললেন, এমন বউ সেজে ঘরে ঘুরে বেরিয়ে লাভ কি বাপু? সৌহার্দ্য তো ফিরে। কথাটা শেষ হওয়ার আগেই এক গম্ভীর দৃঢ় পুরুষালী কণ্ঠ, প্রতিটা শব্দ যেন বরফের মতো ধারালো। নো ওয়ান হ্যাজ দ্য রাইট টু টক অ্যাবাউট সৌহার্দ্য চৌধুরী ওয়াইফ আনলেস হি অ্যালাউস